দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান। আমরা জানি যে আজকে আমরা বিষয় ঠিক করেছি দুর্নীতি বিরোধী অভিযান এবং সংস্কার কর্মসূচি। দুর্নীতি বিরোধী ব্যাপক অভিযান শুরু হতে চলেছে, ইতিমধ্যেই শুরু হয়েছেও, চলমান রয়েছে। সেই সাথে সংস্কার কর্মসূচিও চলছে। আজকে কিন্তু প্রধান উপদেষ্টা সংস্কার কর্মসূচি নিয়ে বেশ শক্ত বার্তা দিয়েছেন সচিবদেরকে তাদের সঙ্গে একটি ব্রিফিংয়ে, এবং একই সাথে যৌথ অভিযানও কিন্তু শুরু হয়ে গেছে। এইসব মিলেই আসলে আজকে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আলাপ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন দুজন। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী এবং চেয়ারম্যান ইআরআই ডক্টর আনম এহসানুল হক মিনন, এবং আমাদের সঙ্গে রয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। একটি যৌথ অভিযান শুরু হয়েছে, সেই প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। রুহিন হোসেন প্রিন্স, প্রথমেই আপনার কাছে আসতে চাই যে যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড এবং আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেবেন। এই যৌথ অভিযান আসলে কতখানি স্বস্তি আনবে, নাকি মানুষের মধ্যে এক ধরনের, তো যৌথ অভিযান শুনলে এক ধরনের একটা সংশয়, ভীতি এক ধরনের কাজ করে, কি মনে হয় কেমন হবে যৌথ অভিযান? ধন্যবাদ আপনাকে। দেখেন, মানে আমি আগে একটু নেগেটিভটাই বলে নিই, কারণ আপনিও শেষে একটা বলেছেন, মানে আমাদের অতীত দিনে অনেকগুলো খারাপ অভিজ্ঞতা আছে। এই জন্যে মানুষের মনে এই ধরনের অভিযান যখন হয় তখন একটা প্রশ্নবিদ্ধ জায়গাটা আসতে পারে। এখন খারাপ ঘটনা খুব সরলীকরণ করে বললে ঘটে এই কারণে যে যখন যে উদ্দেশ্যের কথাটা বলা হয় সেই উদ্দেশ্যে এই ধরনের অভিযান পালন না করে ওইখানে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য করা হয়, যার জন্য বহু আগে দেখবেন যে এই ধরনের ঘটনায় নানা ধরনের কি বলবো, যে হয়তো অস্ত্র যার কাছে নাই তার নাম দিয়ে উদ্ধার, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে বলে মানুষের মনে অনেক সময় নেগেটিভ ধারণা থাকে। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমরা ঠিক আজকে এবারের যে যৌথ অভিযানের কথা বলছি তার সাথে এটা একেবারেই বেমানান। সেই বিবেচনা থেকে আমরা বিবেচনা করতে চাই, এবং আমি সেটাই একান্ত প্রত্যাশা করি, আশা করি সেটাই হবে। কেন? প্রথম কথা হচ্ছে যে অন্য যে সময় আমরা এই ধরনের যৌথ অভিযান দেখি, এইবারে কিন্তু সেরকম একটা জায়গা না, এবং সেই রকম সরকারের এটা করছে না। তো কোন সরকার করছে? যে সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই গঠিত হয়েছে। আমরা হয়তো গভর্নমেন্ট গঠনের জন্য আমাদের সাথে কথা বলে নাই, কিন্তু তারপরও যে সরকার গঠিত হয়েছে আমরা তাকে তো সাপোর্ট করছি। সুতরাং সেই সরকার যখন করছে, সুতরাং অন্য সরকার যে ধরনের নেগেটিভ উদ্দেশ্য সাধনের জন্য করে বা অনেক সময় করানো হয় সেটা থাকবে না। এটাই হচ্ছে প্রথম হিসাব আমাকে যদি বলেন। এবার দ্বিতীয় কথা, যে ঠিক যৌথ অভিযানের কেউ প্রশ্ন করতে পারে যে এই সময় কি খুব জরুরি বা এটা ছিল। আমাকে যদি প্রাইমারি সাধারণভাবে সাধারণ অবজারভার হিসাবে বলেন, যে আমি তো দেখি জরুরি ছিল। জরুরি ছিল তার যদি আমরা দুই তিনটা কারণের কথা বলি। একটা হচ্ছে এই যে এই গণ অভ্যুত্থানের সময় আগে পরে এইখানে ব্যাপক অস্ত্র, এমনকি সরকারি অস্ত্র, আপনি তার আগেই দেখবেন এই যে কি বলে যে জেলখানা লুট, সেখানে অস্ত্র লুট, পরে পুলিশ নানা এই জায়গা থেকে নানা ধরনের অস্ত্র বাইরে চলে গেছে, গুলি টুলি সহ। সেটা সব তো রিকভারি তো হয় নাই, তাহলে সেটা একটা করা দরকার, যেটা আপনার হিসাবের মধ্যে আছে। এইগুলো একটা। দুই নম্বর, এটা কিন্তু এখন বেরোচ্ছে যে এই গণ আন্দোলনের সময়, গণবিক্ষোভের সময় নানাভাবে বেআইনি অস্ত্র ব্যবহৃত হয়েছে, তাহলে সেটা উদ্ধার করা দরকার। তিন নম্বর হচ্ছে, বিগত সরকারের সময় আমরা জানি যে অবাধে লাইসেন্স দেওয়া হয়েছে, নানাভাবে এই অস্ত্রশস্ত্র মানুষের কাছে আছে, যেটাকে আপনি আইনি বলতে পারেন। চার নম্বর হচ্ছে, এটা খুবই স্বাভাবিক, এই যে এত বছরে অনেক সময় যে নীরবে নিভৃতে যে সংকটগুলো তৈরি হয়েছে, ভয়ের রাজত্ব কায়েম হয়েছে, নানা ঘটনা ঘটেছে, সেইখানে নানা জায়গা থেকে নানাভাবে অস্ত্র শস্ত্র মানুষের কাছে থাকতেই পারে। তো সুতরাং আপনি যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার পরিচালনা এবং পজিটিভ অ্যাটিটিউডে পরিচালনা করার জায়গায় যাবেন, তখন আপনাকে সবসময় একটা অপশক্তি আপনাকে ঘিরে ধরতে চাইবে। সেইটা করতে চাইলে, এটা আবার শেষ বলি, যে এসে করতে চাইলে আপনাকে দৃঢ়তার সাথে প্রকৃতপক্ষে সকল বেআইনি অস্ত্র উদ্ধারের কাজটা করতে হবে। আমি আশা করব এইবারের এই যৌথ অভিযানে নির্মোহভাবে কোনো প্রশ্ন ছাড়াই এই কাজটি সফলতার সাথে সম্পন্ন হবে, সেটাই আমাদের প্রত্যাশা।
জি, ডক্টর এহসানুল হক মিলন, আপনার কাছে যদি প্রশ্ন করি, এই যে যৌথ অভিযান শুরু হচ্ছে, সেই যৌথ অভিযানে আপনার প্রত্যাশা কি? আপনার একই সাথে তারা বলেছে যে এই যৌথ অভিযানের একটি ভালো দিক, সেটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি স্পষ্ট বলেছেন যে কোন অভিযান পরিচালনার সময় আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে তবেই গ্রেফতার করতে হবে, পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না। এবার যদি আপনি বলেন কেমন হবে বলে মনে হচ্ছে এবারে যৌথ অভিযান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিন্স সাহেবকে এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই যৌথ অভিযানের এক্সপেরিয়েন্স কিন্তু আমাদের অনেক আগে ছিল, আছে। তো তার মধ্যে আমাদের বিটার এক্সপিরিয়েন্স বেশি, কিন্তু এবারে যৌথ যেই অস্ত্র উদ্ধার অনুষ্ঠান হতে যাচ্ছে, সেটি কিন্তু আমি দেখছি যে ন্যাশনালিস্টিক ফোর্স করছে, অর্থাৎ বাংলাদেশকে যারা ভালোবাসে, দেশাত্মবোধ যাদের ভিতরে ছিল, যাদের জন্য হাজার হাজার রক্তপাত কমেছে, সেই সেনাবাহিনী তারা যাচ্ছে এই যৌথ অভিযান করে অস্ত্র উদ্ধার করতে। প্রিন্স সাহেব যেমনটি বললেন, আমি সেটি বলবো, মোর দেন 50,000 লাইসেন্স দেওয়া হয়েছে এই বিভিন্ন আর্মস ক্যাডারদেরকে, যারা এই লাইসেন্স নিয়ে তাকে অপব্যবহার করেছে, এবং এই অস্ত্রগুলো আমরা দেখেছি এই ছাত্র জনতা আন্দোলনের সময় ব্যবহৃত হয়েছে। অতএব এই অস্ত্রগুলো লাইসেন্স আর নন লাইসেন্স, এই যে লিথল উইপেন্সগুলো, এগুলিকে উদ্ধার করা এখন অতীব বাঞ্ছনীয়। তার বাঞ্ছনীয় কারণটা হলো কি, এই যে সংগ্রামটা হয়েছে, এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে দেশকে আবার পুনরায় আমরা স্বাধীন করেছি, এটা যে এখনো হয়ে গিয়েছে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। তার কারণ দেখুন, হাসিনাকে পার করে দেওয়া হয়েছে, তিনি ভারতে বসে আছেন, সেখানে বসে তিনি কি করবেন? ষড়যন্ত্র করবেন। তো এই ষড়যন্ত্রটা করার জন্য ওনার যে শক্তি দরকার, সেই শক্তিটা কিন্তু, সেই বলয়টি এখনো বাংলাদেশে রয়েছে। আপনি প্রশাসনিক কর্মকর্তা বলেন, অথবা আপনি তাদের বাহিনী বলেন, সব কিছু এখনো কিন্তু বাংলাদেশে দৃশ্যমান। ধরুন, এই সরকারি পর্যায়ে 2018 সালে যারা মধ্যরাতে নির্বাচন করে যে ডিপ্টি কমিশনাররা ডিস্ট্রিক্টের, তারা নির্বাচিত করেছিল, বা যেই এসপিরা সহযোগিতা করে এই গণতন্ত্রকে ধূলিসাৎ করেছিল, মানবতার ন্যায় বিচারকে ধ্বংস করেছিল, তারাই কিন্তু এখন প্রশাসনের সর্বস্তরে রয়েছে। সেই সাথে যদি এই 50,000 উইপেন্স লাইসেন্সধারী, তার সাথে কত লক্ষ নন লাইসেন্সধারী, তার মধ্যে আবার এবার লুটপাট করলো, আমাকে তো এটা বিশ্বাস করতেই হবে যারা এই আন্দোলনের সম্পৃক্ততা ছিল তারা লুট করতে যায়নি। তারা এই অস্ত্র যদি তাদের হাতে পড়েও থাকে, এই অস্ত্র পুলিশের হাতে তুলে দিয়েছে, গোলা বারুদ তারা তুলে দিয়েছে। আমি এটা বিশ্বাস করি তারা দেশপ্রেমিক। সেই ক্ষেত্রে যদি এইভাবে অস্ত্র বাইরে থাকে, এবং এই সরকারের জন্য যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এবং এই দুর্ঘটনা ঘটতে পারে বলে জীবনও আসলে নিরাপত্তা, অফকোর্স আমি বলছি যে হাসিনা এখনো সে পার্শ্ববর্তী দেশে বসে এই ষড়যন্ত্র করছে, বাংলাদেশে আবারও কিভাবে এই বিশাল ধরনের একটি প্রতিবিপ্লব বলেন, যাই হোক সন্ত্রাসী আচরণ বলেন, সেটা করতে পারে, সেজন্য রয়েছে। আর দেখুন, ভারত কিন্তু হাসিনাকে ফেরত দেবে না আমাদেরকে, এবং ভারত কিন্তু অন্য দেশেও হাসিনাকে পাঠাবে না, এটা হতে পারে না। তার কারণ হলো, এই হাসিনাকে যদি এনে এখানে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো হয়, তাহলে সত্য বেরিয়ে আসবে। সত্য বলতে, বিডিআর মিউটিনি কেন হয়েছিল, বা হেফাজতে কেন তাদেরকে মারা হয়েছিল, বা এই যে গুলশানায় কিনা দুর্ঘটনা হলো, হোলি আর্টিজান, এগুলি কেন হলো, ওকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে সব কিছু বেরিয়ে আসবে। বেরিয়ে আসলে তার সাথে রয়ের একটা লিঙ্কেজ পাওয়া যাবে, এবং এই সমস্ত পিছনে, এই নির্বাচনকে নস্বাত, গণতন্ত্রকে নস্বাত, এর পিছনে ভারতের ডিরেক্ট ইনভলভমেন্ট রয়ে গেছে। এগুলি যদি জনসম্মুখে প্রকাশিত হয়, তাহলে ভারত ইন্টারন্যাশনাল তার ফেস ভ্যালু হারিয়ে ফেলবে। সেই জন্য তারা হাসিনাকেও দিবে না, এবং হাসিনা অন্য দেশেও যেতে দিবে না, তাদের আন্ডারে রাখবে, এবং সেখান থেকেই তারা একটা পরিকল্পনা করবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য। সেই জন্য এই অস্ত্র উদ্ধার, এটা সবচেয়ে অতীব প্রয়োজনীয় রয়েছে, এবং সেই কাজটি এই বর্তমান সরকার করবে, এবং আমার দৃঢ় বিশ্বাস তারা সত্যিকার অর্থে ভালোভাবে করবে। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আবারও আসতে চাই। বেআইনি অস্ত্র বা আইনিও বলছেন, অনেক আইনি অস্ত্র বৈধতা দেওয়া হচ্ছে যেগুলো আসলে বৈধতা দেওয়ার কথা নয়। তো সেক্ষেত্রে সেই অস্ত্রগুলো উদ্ধার আসলে কিভাবে হবে? আর সেই সাথে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালানের সাথে সম্পৃক্ত গডফাদারদেরকেও ধরার কথা বলেছে। সব মিলিয়ে কিন্তু একই সার্কেলে পড়ে সবকিছু, যদি বলি না। এখানে আমি একটু দুই ভাগেই ভাগ করে দেখার পক্ষে।
সেটা হচ্ছে কি, অনেক সময় এ ধরনের উদ্ধার অভিযানে দেখি, এইবারও প্রথম দিকে একটু দেখলাম যে আপনি মাদক এবং এই জায়গাটা তো অবশ্যই নির্মূল করতে হবে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নাই, কিন্তু আপনি অস্ত্র, অবৈধ অস্ত্র, বেআইনি অস্ত্র, সেটার কিন্তু একটা ভিন্ন মাত্রার জিনিস। হ্যাঁ, ওই অস্ত্র ব্যবহার করে মাদক নিয়ন্ত্রণ মানে অন্য কাজ হচ্ছে, সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু জিনিসটাকে একটু ভাগ করে ফেলা উচিত, এইভাবে আমি দেখতে চাই। যেমন এখানে আলোচনায় তো আসলেই এটা নতুন আলোচনার অপ্রয়োজনীয়। আপনি প্রথমে কাগজে কলমে তো একটা তালিকাও আছে, আপনি কি পেয়েছেন না পেয়েছেন এগুলো নিজেদের মধ্যে, যদি আমি জানি না হোমওয়ার্ক ঠিক মতো নিশ্চয়ই আছে, তাহলে তো আপনি পারবেন। তারপরে বেআইনি অস্ত্রের একটা প্রাইমারি খোঁজ না পাওয়ার কারণ নয়, যদিও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন তো ইনঅ্যাক্টিভ হয়ে আছে, যার জন্যে সুতরাং এই একটা নতুন ধরনের সরকার, তার জন্য কতগুলো ইনফরমেশন পাওয়াটা একটা কঠিন চ্যালেঞ্জ না। হ্যাঁ, অফকোর্স চ্যালেঞ্জ, আমি যে কঠিন, এই ক্ষেত্রে কিছু সংকটও আছে। যেমন হ্যাঁ, এর একটা অল্টারনেট হয় যে স্থানীয় মানুষকে সম্পৃক্ত অনেক সময় করে করা, সেক্ষেত্রে আমাদের বাঙালি চরিত্রের পজিটিভ নেগেটিভ দিক আছে, আমরা জানি নানা ধরনের প্রতিহিংসা প্রবণতা থাকতে পারে, সুতরাং থাকতে পারে। এই জন্য আপনি যেটা বলেছেন এইটা একটা চ্যালেঞ্জ মোকাবেলা করি, তাদেরকে আগাতে হচ্ছে, চেক ক্রস চেক, এই জন্য। তো সেই জন্য আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, হ্যাঁ নিশ্চয়ই এটা খুবই ভালো কথা, যে কেউ গেলে অবশ্যই পরিচয় দিয়ে করতে হবে এবং এটা স্বচ্ছতার সাথে করতে হবে, তাতে একটু সময় লাগলেও আমার ধারণা কোনো অসুবিধার জায়গা নেই। আর এই যে মাদক এবং অন্য জায়গাটাই, সেইটাও আমি মনে করি যে প্রথমে এটা একটা ওয়ার্নিং। ফার্স্ট, আপনি যেহেতু একটা গণঅভ্যুত্থানের পরে আমরা নতুন পরিস্থিতির মধ্যে আছি এবং আমরা জানি যে যাদেরকে এই মাদক নিয়ন্ত্রণ বা অন্যদের দায়িত্ব দেওয়া হয়, ওই যে শস্যের মধ্যে ভূতটাই সেইখান থেকে প্রধান, এটা একটা। আর পেছনের গডফাদার ছাড়া কোনোদিনও এটা করতে পারে না। আপনি জানেন মাদক অন্য কিছু নিয়ে অনেক সময় বস্তিবাসীদের দোষ দিয়ে উচ্ছেদ করে দেখানো হয় যে করলাম, কিন্তু এটা কে না জানে ওদের পেছনে যদি গডফাদার না থাকে, কারোর কোনোভাবেই সুযোগ আছে এটা করার? এটা সুযোগই নাই। সুতরাং এখন ওইটাকে বরঞ্চ একটা ভিন্ন সিগন্যাল দিয়ে, ভিন্ন ঘোষণা দিয়ে, যে এই কয়দিন সময় দিলাম, এর মধ্যে থেকে সবাই কিওর হও, না হলে একটা অভিযান করব। হ্যাঁ, সুতরাং এটাকে দুই ভাগে আমি ভাগ করে এটাকে অভিযানের করলে এটা বোধহয় যথাযথ হবে। আর একটা, এইসব কাজে আপনি জনগণকে, ওই যে বললাম সম্পৃক্ত, আপনি হয়তো আপনার কেন্দ্রকে বলতে পারেন জানান, কিন্তু আমি বলছি জানালে এটা ক্রস চেকস ছাড়া আপনি কেউ বললো আর দৌড় দিয়ে গেলেন, আমাদের দেশের বাস্তবতায় এখনো ওই ধরনের কালচারাল ডেভেলপমেন্ট আমাদের হয়নি, কিন্তু সেটাও আপনি কাজের জন্য রাখতে পারেন এবং একটা ক্রস চেক করে যথাযথভাবে যাতে হয় এইটা করা, এইটা একটা ব্যাপার। আমি খালি এটা একটু ছোট কথা বলি, আমি শুনছিলাম যে প্রথম দিন থেকেই ওনারা এই যে অস্ত্র উদ্ধার অভিযান এই শুরু হচ্ছে, তো একবারের পরে শুরু হচ্ছে, এটা তার মুখে এত বলার দরকার নেই, কার্যকারী ভূমিকা নেওয়া দরকার, এইটা একটু খেয়াল রাখতে হবে আর কি। বরঞ্চ আগে থেকে বললে কি সতর্ক হওয়ার, আমি সতর্ক প্রথমে জানাই, আমার ধারণা হয়তো যদি এটা বলে থাকে যে কারোর যদি থাকে তুমি জমা দিয়ে দাও, কিন্তু আমি বলি জমা দেওয়ার কথা তো বলা হয়েছে কাদের? লাইসেন্সধারীদের। হ্যাঁ, অথবা আমরা এখনো পর্যন্ত রাস্তাঘাটে পরিত্যক্ত পরিস্থিতি দেখছি না, তাহলে আপনি ওইটার যদি কোনো ওয়ার্নিং দিতে চান তাহলে তো অন্য ভাবে দিতে হবে। তবুও আমি এটা নিয়েও কোশ্চেন করতে চাই না, আমি বলতে চাই এগুলোর একটা কেন সংকট ঘটে, খালি শুধু এইটুকুই বলে থামি। সেটা হয় কি, যে আমলা যন্ত্র দিয়ে আপনি এই কাজ করছেন, ধরুন ক্ষমতার পরিবর্তন হলো, তা উনি যখন এই চেয়ারে বসেন, ওনার, এটা আমি একটা জাস্ট মজা করেই বলছি, উনি ডাইন হাতে টানলে যে ড্রয়ারটা খোলেন, ওই ড্রয়ারের মধ্যে আগের কথাই লেখা থাকে, সুতরাং উনি হয়তো আগের তরিকা অনুযায়ী এইভাবে প্রচার প্রপাগান্ডা করেন। কিন্তু আপনি একটা নতুন পরিস্থিতিতে একেবারে যথাযথভাবেই ওইখান থেকে ছেকে এগুলো নিয়ে আসতে চান, কেন? যে আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই আমরা যে নতুন বিনির্মাণের কথা বলছি, হ্যাঁ, আমাদের যে ব্যত্যয়গুলো আছে দূর করে যাওয়ার কথা বলছি, সেইটাকে আমি পুনর্নির্মাণের কথাটা করব। সুতরাং আমাকে ওই ধরনের একটা ভিশন নিয়েই নামাটা জরুরি বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিতে চাই। দর্শক, নতুন পরিস্থিতিতে যৌথ অভিযান আসলে কতখানি কার্যকর হবে সেই বিষয় নিয়ে আমরা আলাপ করছি। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলাপ করছি দুর্নীতি বিরোধী অভিযান এবং সংস্কার কর্মসূচি এই বিষয়ে। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আবারও আসতে চাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সচিবদের সঙ্গে একটি বৈঠক করেছেন এবং সেখানে তিনি ব্রিফ করেছেন। সেখানে সচিবদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বলেছেন যে বাস্তবায়নে এগিয়ে যাওয়ার জন্য
কাজ করতে হবে, শুধু সংস্কার কর্মসূচি গ্রহণই নয়, সেটি বাস্তবায়নে। এখন সচিবদেরকে নিয়ে তো সব সময় একটা সাধারণ জনগণের মধ্যে একটা অস্বস্তির জায়গা আছে, বা তাদের যে বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, তারা কতখানি নিষ্ঠার সাথে এই কাজটি করবে বলে আপনি মনে করেন? না, আমি প্রথমে জিনিসটাকে এইভাবে দেখতে চাই। একটা হচ্ছে যে একটা সরকার প্রধানের পক্ষ থেকে, কারণ আমরা যেভাবেই বলি না কেন, সচিবরা তো অন্যতম মানে চালিকা শক্তি, তাদের সাথে হয়তোবা আরও আগে সভাটা করা যেত। কি কারণে হয়নি সেটাও আমার নিয়ে আমি আলোচনায় যেতে চাই না। কিন্তু আমার প্রথম প্রশ্ন হলো, আমি যদ্দূর পত্রিকার মাধ্যমে জানলাম শুনলাম, একটা হচ্ছে সংস্কার আর একটা দুর্নীতি বিরোধী অভিযানের কথা, এটি তো বলা হয়েছে। আসলে সংস্কারের এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কি, এটাই তো আমরা এখনো জানি না। প্রথমে তো জানতে হবে যে সংস্কারের ক্ষেত্রে উনি কোন কোন পর্যায়ে কোথায় কি করবেন, কতটুকু করবেন। আমি না হয় বুঝলাম যে কাজ শুরু করে এটা আমরা জানবো, তা আমি জানি না এটা সুনির্দিষ্ট করে সচিবদের সামনে কিছু বলেছেন কিনা। কিন্তু আমার জানা মতে এখনো সুনির্দিষ্ট না, এই জন্যে কারণ আমাদের জানা মতে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা বলেছি এই ব্যাপারে একটা রোডম্যাপ দেন, প্রয়োজনে আমাদের সাথে কথা বলেন। সেই কথা বলাটা কিন্তু এখনো শেষ হয়নি। তা আপনি সুনির্দিষ্ট না হলে কোন সংস্কারের কথা বলছেন আমার জানা নেই। আপনারা যখন রোডম্যাপ চাইলেন বা রূপরেখা চাইলেন, কিছু বলা হয়েছে না? এখনো দেওয়া হয় নাই, বলছে যে এটা দেব, শুনে দেব, সেটাই। তা আমি যেভাবে বুঝি সেটা হচ্ছে, যদি সচিবদের ওনারা এক একটা সচিবালয়ের জেনারেল কথা, আমার হয়তো জেনারেল কথা বলেছেন, তো জেনারেল কথা সবার কথাই বলছি না, কিন্তু আমলাদেরকে নিয়ে তো আমি আমলার কথা আসছি, আমি সেই পয়েন্টে আসছি না। আমি বলছি যে যখন উনি আমলাদের উদ্দেশ্যে বললেন, তাহলে জেনারেলি হয়তো বলেছেন যে সংস্কারের যে কার্যক্রম শুরু হবে, আমি হবে শব্দটাই বলছি কারণ হয়েছে আমি তো সুনির্দিষ্ট জানি না। ধরেন আমি যদি বলি বিচার বিভাগ সংস্কারে কি কাজ করছেন, ধরুন এইরকমের আমি উদাহরণ দিলাম, বা কোনো একটা আপনি কি বলে যে মন্ত্রিসভা, ধরেন শিক্ষা, মিলন ভাইকে দেখেই মনে পড়লো, তাহলে সেই জায়গায় সংস্কারের 1, 2, 3, 4 কাজ কি, তা সচিবকে তো তাকে বলতে হবে যে আপনি এই কাজ এইভাবে করেন। তা সেই সুনির্দিষ্ট কিন্তু আমরা এখন জানি না। তা সুতরাং হয়তো জেনারেল কল দিয়েছেন, কিন্তু আমি মনে করি অবশ্যই তাদেরকে তো আগে আপনাকে এই বিষয়ে সম্পৃক্ত করতে হবে। কিন্তু এখানে 2-3টা কোশ্চেন তো থেকেই যায়। একটা হচ্ছে এই কোন সে সচিব, তাদের ভূমিকা কি অতীতে, যখন একটা ঘটনা করেছিল ধরুন এর আগে, তখন কি তিনি এইটাকে নিজেদের বুঝ থেকে করেছিল, না আগের যে সরকার ছিল তার কি বলবো যে হুকুমের তামিলদার ছিলেন? 2টা কাজ আমাদের বিবেচনায়। একটা তো অবশ্যই যে সরকার যে কথাগুলো বলবেন বাস্তবায়ন করবেন, কিন্তু অনেক ক্ষেত্রে যুক্তিও তো তাদেরকে উপস্থিত করে কোনটাই এখনকার জন্য প্রয়োজনীয় সেইটাকে তো হাজির করতে হবে। তাহলে সেই রকমের যদি আপনি মিথস্ক্রিয়া না হয়, তাহলে কিন্তু আপনি খুব বেশি একটা আশা করতে পারেন বলে আমাদের কাছে মনে হয় না। আমরা এখনো ভালো জানি না যে সচিব সব পুরনো যারা ছিল, অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা এখন আছেন কিনা, কে নাই, বা কাদেরকে কিভাবে করা হচ্ছে, কোন যোগ্যতায় করা হচ্ছে। আমরা বলেছিলাম, আমি বিশেষ করে এইটুক বলে, আমরা বলেছিলাম একটা নীতিমালার ভিত্তিতে দল যদি কোনো দলবাজ থাকে সেটাকে বিদায় করে দল নিরপেক্ষ যোগ্য এবং দক্ষ ব্যক্তিকে যার যার জায়গায় আপনি নিয়োগের জায়গাটা করেন, সেইটুক যদি করা যায় এবং সুনির্দিষ্ট লক্ষ্য থাকে তাহলে, এবং তার পেছনে যদি এক ধরনের রাজনৈতিক অঙ্গীকার, নির্দলীয় সরকার অন্তর্বর্তীকালীন সরকার হলেও ওই কাজটাকে আমি রাজনৈতিক অঙ্গীকার বলছি, সেইটা যদি থাকে তাহলে আগায় যেতে পারবে। তাই নাহলে দেখবেন এটা শুধু শব্দ চয়নের মধ্যে থাকবে। আপনার কি মনে হয় এই যে সব সরকারের সব পর্যায়ে সংস্কারের যে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে সচিবদের মাধ্যমে, বা সচিবদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সেটি আসলে কতখানি ফলপ্রসূ হবে, জনগণ আসলে সেই সংস্কারের সুফল কতটুকু পাবে? দেখুন, আপনি আগের বিষয়ে একটু যাই, যৌথ অপারেশন। এই যে মিডিয়ারা এই গণ অভ্যুত্থানের সময় যেভাবে ক্লোজলি তারা ছবি নিয়েছে যে কে কে অস্ত্র উঁচিয়ে গুলি করছে, তারপরে ভিডিও ক্লিপগুলি, ভিডিও ফুটেজগুলি রয়েছে, এগুলি যদি সঠিকভাবে সরবরাহ করা হয় তাহলে তো 80% যারা এই অস্ত্র নিয়ে রাজপথকে প্রকম্পিত করেছে, মানুষকে খুন করেছে এবং ইল্লিগাল উইপেন্স ব্যবহার করেছে, এগুলো কিন্তু বেরিয়ে আসতেছে। এই জায়গায় সকলের সহযোগিতা লাগবে, বিশেষ করে মিডিয়া, তা তো প্রত্যেকটাকে তুলে ধরেছে। আসুন আপনি এরপর প্রশ্নে আমরা আসি। এই গত 16 বছর 17 বছর ব্যাকগ্রাউন্ডটা কি? একটি কারাপ্টেড গভর্নমেন্ট সকলকে করাপ্টেড করে ফেলেছে, ইচ অ্যান্ড এভরিওয়ান। যে কারাপশন করতে চায়নি তাকেও করাপ্টেড করে ফেলেছে। তো এখন এই যে কারাপশনটা এমনভাবে এসছে যে কোথাও না কোথাও কেউ না কেউ এই দুর্নীতি অভিযান করলে পরে তারা ধরা পড়ে যাবে। এই যে যারা ধরা পড়ে যাবে তারাই এখন এই প্রশাসনে রয়েছে।
আজকে নিয়ারলি 1 মাস পরে সচিবদের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মিটিং করেছেন। আমি তো মনে করেছিলাম যে প্রথম কয়েকদিনের মধ্যে মিটিং করবে। আমি তো ভেবেছিলাম যারা ডিসক্রিমিনেট হয়েছে, বৈষম্যতে যারা কষ্ট পেয়েছে, যাদের চাকরিচ্যুত হয়েছে, যাদেরকে ওএসডি বানিয়ে বসে রেখেছে, যারা সত্যিকার অর্থে ভালো অফিসার ছিল, যারা আওয়ামীপন্থী ছিল না, তাদেরকে তো ইনস্ট্যান্টলি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেত। এই 1 মাস তো বসিয়ে রাখার প্রয়োজন হয় না। এখন আপনি কি করে ভাবেন যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতি করিয়েছে, ধরুন ব্যাংকিং সেক্টরে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন 22,000 কোটি টাকা তাদের টোটাল ছিল, ব্যাংক ছিল, লোন মানে কালো টাকা ছিল, যেটা তারা ব্যাংক থেকে লোন নিয়ে আনকালেক্টেবল ব্যাড অ্যাকাউন্ট ছিল, তাই না? সেটা এখন ওরা যখন ক্ষমতায় চলে গেল 2,11,000 কোটি টাকা ব্যাংকে এখন পাওনাদারের কাছে রয়েছে। তাহলে 2,11,000 অলমোস্ট কত গুণ দেখুন। এই যে 2,11,000 টাকা লোন নিয়ে এই টাকাগুলি মেরে খেয়ে ফেললো, ঋণ খেলাপি হয়ে গেল। এই ঋণ খেলাপিরা কাদের মাধ্যমে হয়েছে? নিশ্চয়ই এই সরকারের যারা দায়িত্ব ছিল তাদের মধ্যে হয়েছে। তাহলে আপনি যখন এই কম্বলের লোম বাঁচতে যাবেন, দেখবেন যে সারা কম্বলই আপনার শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই যারা আজকে বসে আছে, সরকার চালাচ্ছে, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশি কর্মকর্তা, তারাই তো এই দুর্নীতির সাথে যুক্ত ছিল। তাদের যারা আপনি এই বিরাট পরিবর্তন আনতে পারবেন না। সরকার যতটা বিলম্ব করবে ততটাই দেরি হয়ে যাচ্ছে। এখন আসুন, বিকল্প কি তাহলে সরকারের কাছে? সরকারের কাছে আমি বললাম বিকল্প ছিল নেক্সট ডেতে তাদেরকে ওএসডি বানিয়ে দেওয়া, যারা ওএসডি ছিল তাদেরকে নিয়ে আসে, তাদের কাজ করার সুযোগ দেওয়া। দুইটার অনুপাত কি সমান? অনুপাত সমানের বিষয় নয়, আপনাকে দেখতে হবে যে গ্যাপগুলো ফিল আপ তো কিভাবে করতে হবে? অবশ্যই সেই লোক তো রয়েছে, অবশ্যই তার থাউজেন্ডস অফ পিপলকে তারা ডিপ্রাইভ করেছে। বৈষম্য বিরোধী আন্দোলন কি হঠাৎ করে এরকম একটা কিছু হয়েছে? আপনি মা কেন নেমে এসছে, বাবা কেন নেমে আসছে? কারণ সকলেই বৈষম্যতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে রাজনৈতিক দলগুলো তো আমরা সব সময় এর বিরুদ্ধে কাজ করে আসছি। এটা তো মানুষের পুঞ্জীভূত ব্যথা হঠাৎ করে বিস্ফোরণ ঘটিয়েছে। এখন যারা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছেন তারা সকলেই নিজ জায়গায় মহামান্বিত, তারা এত ক্যাপেবল লোক যে আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার আলাপ করব। আপনি মনে করছেন না যে বর্তমান যে সচিবরা রয়েছে তাদের মাধ্যমে আসলে এই সংস্কারটি সম্ভব হবে? অ্যাবসলিউটলি নট। তারাই তো এই দেশটাকে এই অবস্থায় নিয়েছে। জি, আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে বিস্তারিত আলাপ করব। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আরো একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলাপ করছি দুর্নীতি বিরোধী অভিযান এবং সংস্কার কর্মসূচি নিয়ে। আবারও আপনার কাছে আসতে চাই ডক্টর এহসানুল হক মিলন। আমরা বলছিলাম যে এই সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম সচিব সভা এবং সচিবদেরকে তিনি যেই নির্দেশনাটি দিয়েছেন যে দুর্নীতির মূল উৎপাদন করে সেবা সহজ করার মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে এবং সংস্কার কর্মসূচির কথা যেটি বলেছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সফট বল খেলছেন, এটা আমি বুঝতে পারছি। দেখুন, যখন এই আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হচ্ছিল, সেই সময় কিন্তু সব শ্রেণী গোষ্ঠীর, আপনি সাংস্কৃতিক গোষ্ঠী করেন, মিডিয়া বলেন, ইন্টালেকচুয়াল বলেন, সুশীল সমাজ বলেন, রাজনীতি বলেন, সকলেই কিন্তু মাঠে নেমে এসেছিল। কিন্তু এই সচিবরা কি আসছে? তারা আসেনি। তারা কি সমর্থন দিয়েছিল? তারা দেয়নি। যদি এই বিগত সরকার, খুনি সরকার যদি টিকে যেত, তারা কোথায় থাকতো? তারা ওই সরকারকে তো সাপোর্ট দিত। তা মানসিকভাবে যারা প্রস্তুতি নিয়েছিল যে এই সরকারকে যে কোনো মূল্যের বিনিময়ে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, তাদেরকে রেখে আপনি এই অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন আর এই অ্যাডমিনিস্ট্রেশন কমিটমেন্ট করবে জনগণের প্রতি, এটা কখনো বিশ্বাস করা যায় না। আপনি অনেক জায়গায় গিয়ে দেখবেন এখনো শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অফিসের মধ্যে, আমি এনসিটিভির অফিসের ভিতরে বলবো যে সেখানে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। যদি সেনাবাহিনী তাদের সেনানিবাসের ভিতরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে ফেলে বা মানিক মিয়া এভিনিউ ভেঙে ফেলে, তাহলে একটি অফিসের ভিতরে এই প্রতিকৃতি রেখে দিয়েছে কাপড় দিয়ে, তার মানেটা কি? তার মানে কি দে উইল কাম অ্যাগেইন? এই প্রসঙ্গে একটু রহিন হোসেন প্রিন্স আপনার কাছে যেতে চাই। কোনটাই? প্রতিকৃতির বিষয়ে যে উনি বলছিলেন সেটার সঙ্গে কি এটা রিলেট করা যায় যে তারা আসলে আশায় আছে? না, আমি অবশ্য ব্যক্তিগতভাবে মনে করি এটা তো এখনো পর্যন্ত সাংবিধানিক ব্যাপার রয়ে গেছে।
আপনি জিনিসটা সেইটা না হলে এইখানে কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারবেন না, হয়তো এই কারণে। কিন্তু এটা আমার মনে হয় যে মানে যেটা উনি বলতে চাইলেন, এবং মিলন ভাই তো একসময় শিক্ষার দায়িত্বে ছিলেন এবং ওনার সময় বিশেষ করে নকল বিরোধী অভিযানে তিনি তো স্বনাম খ্যাত মানুষ, যে যত কথা বলুক এইটা আমার ধারণা এখনো পর্যন্ত অস্বীকার করতে পারবে না। বরঞ্চ এইখানে আপনি যদি অনেকগুলো কাজ করতে চান দুর্নীতিমুক্তভাবে, তাহলে এই প্রশাসন যন্ত্র, যে কথা আমি আগেও বলেছি, সবটা আপনি ভরসা করে পারবেন না। আপনি উপর থেকে রাজনৈতিক ভূমিকা ছাড়াই, রাজনৈতিক ভূমিকা মানে রাজনৈতিক দলের ভূমিকা না, কিন্তু আপনি কোন দৃষ্টিভঙ্গি পোষণ করছেন সেইটার মধ্য দিয়ে আপনি কিভাবে দুর্নীতির মূলটা উৎপাটন করে আপনি এগিয়ে যেতে পারেন, সেইটা সুনির্দিষ্ট লক্ষ্য দেওয়া ছাড়া আপনি কিন্তু পারবেন না। আর হ্যাঁ, রাইট ম্যানকে তো রিপ্লেস করতে হবে, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি ইমিডিয়েট নাও পারেন, তাহলে আপনার নজরদারি ঠিক রেখে আপনি কি কাজটা করতে চান সুনির্দিষ্ট করা ছাড়া এটা পারবেন না। এবং সেক্ষেত্রে আমি জানি না নিয়মিত একটি মূল্যায়ন বা পরীক্ষণ করা হবে, সেইটা তো নিয়মিত। এখন ওই যে কথা বলছিলাম, কে দেখবে, ওই যে কথা আমি বলতে চাইছিলাম, ওয়াচডগের ভূমিকা কে পালন করবে, সেই জায়গাগুলোতে এখন একটা বড় কোশ্চেন। আর কি ডক্টর এহসানুল হক মিলন, আপনার কাছে আসতে চাই, ওয়াচডগের ভূমিকা কে পালন করবে, আপনি কি মনে করেন কে পালন করলে ভালো হয়? না, এখানে ওয়াচডগ তো হবে প্রথমে আমি কাজ করছি কিনা, সে তারপরে ওয়াচডগ। আমরা এই সরকার এখনো তারা বলেনি যে আমরা এই কাজগুলো করব, বা আমরা এই রোড ম্যাপে যাচ্ছি, আমরা এই প্রতিষ্ঠানগুলো ঠিক করব। তারা যদি বলতো তাহলে হতো। যেমন আমি যদি বলি যে এই সামনে জানুয়ারি মাসে, এই কামিং বছরে বই দিতে হবে, এই বই দেওয়ার জন্য এই সরকার কি করছে? এইভাবে তো বসে থাকলে আগামী বছর বই পাওয়া যাবে না। 2001 সালে যখন আমি দায়িত্ব পেয়েছিলাম, তখন সেই বছরের মাঝামাঝি, এমনকি জুলাই মাসেও এই সালমান রহমানের কোম্পানি পুস্তিকা এককভাবে বই সাপ্লাই দেওয়ার কথা ছিল, তারা বই সাপ্লাই দেয়নি। এখন এটা মান্থ অফ আগস্ট, এখনো টেন্ডার হয়নি। মাননীয় মন্ত্রী উপদেষ্টা বলেছেন যে আমরা এই আগের সিলেবাসে কারিকুলামে ফিরে যাব। তো এই কারিকুলাম কমিটি হয়েছে? হয়নি। এখন যারা বই ছাপাবে, যারা এই কারিকুলাম করবে, সেখানে প্রত্যেকটি লোক বিগত সরকার এবং ডিরেক্টলি আওয়ামী লীগের ক্যাডার সেখানে রয়েছে। তারা কি মনে করেন বইগুলি থেকে বঙ্গবন্ধু এই নামটা বাদ দিবে? নিশ্চয়ই বাদ দিবে না। তো সেই জায়গাটিতে এই সরকার তো প্রথম রয়েছিল যে তাদের এই যে 48 জন কর্মকর্তা এনসিটিভিতে পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যাদের দায়িত্ব রয়েছে এই সিলেবাস কারিকুলাম চেঞ্জ করা, তাদের কি সরানোর দায়িত্ব নয়? তো সরকারকে বুঝতে হবে তারা যেই জায়গাটিতে কাজ করবে সেই জায়গাটি তাদের নিজস্ব লোক, অর্থাৎ যারা এই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, তাদের তো সেখানে দিতে হবে। সেই জায়গাটি তো কাজ হচ্ছে না। তো সেই জন্য এই সরকারকে যদি সাকসেসফুল হতে হয়, তাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটি মন্ত্রণালয় কি কি কাজ করবে এটা জনগণের সামনে দিয়ে দিক যে আমরা এই কাজগুলি চাচ্ছি। তাহলে আমরা ওয়াচডগ হিসাবে আমরা টেলিভিশন বলতে পারতাম, উই উড বি। জনগণ হচ্ছে ওয়াচডগ, কিন্তু জনগণের কাছে তো এখন এসে বলে নেই যে আমরা ইলেকশন কমিশনকে রিফর্ম করব, জুডিশিয়ালকে রিফর্ম করব, আমরা লেজিসলেটিভকে রিফর্ম করব, আমরা এক্সিকিউটিভকে রিফর্ম করবো। এটা তো তাদের বলতে হবে, তারা তো বলে নেই। এমনকি তারা এখনো সুস্পষ্ট বলেনি যে আমরা এই বিষয়গুলি রিফর্ম করার পরে আমরা নির্বাচন দেব। সেই ক্ষেত্রে অনেকেই বলছে এতদিন পরে দেখা হোক, এই বিতর্ক কেন আসবে? বিতর্কটা আসার আগে বলবো আমরা এগুলি করব, এই কাজগুলি করতে কতদিন সময় লাগবে, তখন জনগণ, রাজনীতিবিদ তারা সকলেই মিলে করবে। আর এখনই হঠাৎ করে দেখছি যে আবারও বলা হচ্ছে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব না ক্লকওয়াইজ যাব। তার মানে কি? দেশ রাজনীতিবিদরা চালায়। এখন আপনারা যদি বিগত দিনের রাজনীতিবিদদের, রাজনৈতিক সংগঠনদেরকে নিয়ে সমালোচনা করেন, তাহলে তো দেশকে আবার বিভাজনের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি তো কোনো অবস্থাতে বিএনপিকে এই সমালোচনার পাত্রে আনতে পারেন না, কারণ বিএনপি তো রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় ছিল না, তারা তো এতদিন রাজনীতি করে। আমরা যেখানে ফেলে আসছি সেই জায়গাটায় ফিরে যান, তারপরে সমালোচনা শুরু হোক। অতএব বিরাজনীতিকরণ এই কথাগুলো হতে পারে না। অনেকদিন এই সরকার থাকবে, সে কথাগুলো হতে পারে না। আমরা দেখতে চাই সুনির্দিষ্টভাবে বলুক যে আমরা এই কাজগুলি করব, এই কাজগুলি করার জন্য এতদিন সময় লাগবে। তখন আমরা ওয়াচডগ হিসেবে বলবো দিস আর দ্য ইনস্টিটিউশন শুড বি রিফর্মড। কোন কোন ইনস্টিটিউশন রিফর্ম করবেন সেটা আমাদের জানতে হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রহিন হোসেন প্লিজ, আপনি যদি কিছু যোগ করতে চান। আমি এইটাই যোগ করি, কারণ আমি মনে করি আলোচনাটা আমরা যেখানে কনক্লুড করেছি খুবই কারেক্ট জায়গায়। সরকারের কাছে প্রথমত তিনি কি কি করতে চান, এই রোডম্যাপটা যদি ঘোষণা হয়, তাহলে তখন ওই যে যেখানে আমি শেষ করেছিলাম, মিলন ভাই যেটা যুক্ত করলেন, তখন কিন্তু মিডিয়া থেকে শুরু করে আমরা ধরেন হয়তো একটা রাজনীতি করে দৃষ্টিভঙ্গি আছে, সেটা আমরা যতটুক পারি করলাম, অন্যরাও সাধারণ মানুষ, বোদ্ধা মানুষ, তারা কিন্তু প্রকৃতপক্ষে ওয়াচডগের ভূমিকা পালন করে ওই কাজে সহায়তা
সহায়ক ভূমিকা পালন করতে পারে। তার মধ্য দিয়েই আমরা এই ধরনের একটা গণ অভ্যুত্থানের চেতনা যেমন ধারণ করতে পারবো এবং আস্তে আস্তে যে একটা স্বৈরাচারের ছায়া যেটা আছে সেইটাকে যেমন উৎখাত করতে পারবো এবং ভবিষ্যতে যাতে এখানে নতুন করে স্বৈরাচারের ছায়া না পড়ে, তাহলে ব্যবস্থা বদলের সংগ্রামের আমরা কিন্তু ভ্রূণ রচনা করতে পারবো। সুতরাং আপনি সুনির্দিষ্ট করা ছাড়া সুনির্দিষ্ট কাজ কি কি করব ওইটা যদি আপনি জানা থাকে তখনই আপনি কেবলমাত্র এই কাজ করতে পারবেন। তাই না হলে এ ধরনের শুধু বক্তৃতার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো। বাস্তবে দেখেন কিছুদিন পরে কতটুক হলো না হলো ওই মূল্যায়নে যাব, কিন্তু প্রকৃতপক্ষে কি কাজ ছিল, কতটুকু করা প্রয়োজন ছিল, কে করতে পারেনি সেই আলোচনায় জি, কিন্তু আমরা ঢুকতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মোটামুটি আমরা আলোচনা থেকে যেটি বুঝতে পারি যে সুনির্দিষ্ট রূপরেখা সংস্কারের সেটি আসলে রাজনীতিবিদরাও চায় এবং জনগণও সেক্ষেত্রে সুনির্দিষ্ট রূপরেখা পেলে একটি সহায়ক ভূমিকা রাখতে পারবে, এমনটি আসলে আজকে আমাদের আলোচকরা বলার চেষ্টা করেছেন। দর্শক, সিএসআরএম গণতন্ত্রে এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।